প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক সমাধান কোন পথে। আলোচনার শুরুতেই জানিয়ে রাখতে চাই, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ হরেক প্রতিকূলতার মুখে পড়েছে দেশের অর্থনীতি তথা ব্যবসা বাণিজ্য। অন্য সব কিছু ছাপিয়ে রপ্তানি বাণিজ্যের ওপরেই পড়েছে বেশি চাপ, আর এতে সর্বশেষ মাত্রা যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে ৩৫% বাড়তি শুল্ক। ট্রাম্প প্রশাসনের এই চাপ অন্যান্য রপ্তানিকারক দেশ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অনেকটা কমিয়ে নিলেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। মার্কিন প্রশাসনের সাথে দু দফা দর কষাকষিতে রাখা হয়নি ব্যবসায়ী বা বেসরকারি খাতের প্রতিনিধিদের। নতুন করে উদ্যোগেরও সময় প্রায় শেষ, আছে মাত্র 7 দিন। বাড়তি শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। হতাশ রপ্তানিকারকরা প্রশ্ন তুলেছেন সরকারের সংশ্লিষ্টদের দক্ষতা যোগ্যতা নিয়েও। সে যাই হোক, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সে প্রশ্নের জবাব খুঁজতে আজ আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সর্বডানে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি এবং দ্য ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি, এবং আমরা যাকে বলি বাণিজ্য খাতের বিশ্লেষক বা ব্যবসায়ী অঙ্গনের, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে যিনি বিশ্লেষণ করেন, রেফায়েতুল্লাহ মৃধা। এবং আমাদের দুজনের মাঝখানে রয়েছেন জনাব ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি BKMEA। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আমি আপনাদের সঙ্গে থাকবো সুলতান মাহমুদ। আমরা ফিরছি মূল আলোচনায়। জনাব শামীম এহসান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমাদের এই যে রপ্তানির যে ধাক্কাটা একের পর এক আসছে, ইউক্রেন যুদ্ধ থেকে আমরা দেখেছি, করোনাকালীন সময় থেকেও দেখেছি, সর্বশেষ যুক্ত হলো এই 35% বাড়তি শুল্ক আরোপ। এটি তো বেশ কিছুদিন ধরে ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই এই ধাক্কাটি আমাদের এসছে, অন্যান্য খাতেও এসছে, কিন্তু এই রপ্তানি বাণিজ্যের উপরে একটি বড় ধাক্কা এসছে। এটিকে নিয়ে নানান আমরা দেখলাম, আপনারা বেসরকারি খাতের যারা আছেন, সরকার এবং যারা বিশ্লেষক, বিভিন্ন পর্যায় থেকে আলোচনা হচ্ছিল। কিন্তু এখন প্রায় শেষ মুহূর্তে যখন এটি কার্যকর করতে সময় বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন, সেই মুহূর্তে আপনাদের ভেতর থেকে হতাশার কথা শুনছি, কারণটা কি? আসলে ধন্যবাদ। এরকম একটি শোকাবহ সময়ে আমরা আলোচনা করছি। আমি আসলে প্রথমেই আমাদের যে শিশুগুলো নিহত হয়েছে এবং অনেকে নিহত হয়েছে এই বিমান দুর্ঘটনাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা এই শোকটা বহন করার শক্তি দান করে সেই কামনা করছি। আপনি যে বিষয়টা বলছিলেন যে শেষ সময়ে এসে আমাদের মনটা খারাপ কেন, আসলে আমরা তো অপেক্ষা করছিলাম যে কিছু একটা ভালো হয়ে যাবে। এখনো যে আমরা আশাবাদী না তা না, আমরা এখনো আশাবাদী, কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে এক একটা দেশ ডিল করে ফেলছে, আমরা এখনো করতে পারি নাই। সেই কারণে আসলে কিছুটা আমাদের মনোবেদনা। কিন্তু এতদিন ধরে আমরা আশান্বিত ছিলাম যে যেহেতু আমাদের সরকার কাজ করছে, আমরা যে কোনো দিনে একটি সুখবর পাবো। প্রথম বৈঠকটা হয়তো বা আসলে আলোচনা শুরু, সেখানে না থাকলেও দ্বিতীয় বৈঠকে খুব ভালো একটা রেজাল্ট আসবে বলে, যেহেতু আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, ওনারা সকলেই গিয়েছিলেন, একটা আশা ছিল। কিন্তু তারপরে 2% মাত্র কমাতে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে তাদের আমাদের থেকে প্রায় 5 থেকে 10% পরিমাণ 15% কম থাকাতে ভিয়েতনামের আমরা আসলে কিছুটা আমরা আসলে দুঃখ পেয়েছি। কিন্তু আমরা এখনো আশাবাদী যে আমরা মনে করি যে আলোচনা শেষ হয়ে যায়নি, যদিও সময় খুব কম, আর মাত্র 7 দিন। তৃতীয় ফেজের আলোচনা শুরু হবে, বা হয়তোবা আমেরিকান প্রশাসন এটা সময়ও বাড়ায় দিতে পারে বলেও আমরা অনেকখানি শুনতে পাই। তো যেটাই হোক, আমরা আশাবাদী যে আমাদের জন্য ভালো কিছুই হবে। ধন্যবাদ। জনাব রেফায়েতুল্লাহ মৃধা, আপনি শুরু থেকে এটি নিয়ে কাজ করছেন, শুধু এই বিষয় না, দেশের রপ্তানি বাণিজ্যের প্রত্যেকটি বিষয়ে আপনি বেশ অকেবল এবং সার্বক্ষণিক এটির পেছনে লেগে থাকেন। আসলে আমাদের এই যেটি বললেন শামীম আহসান, যে
ভিয়েতনাম সহ অন্যান্য দেশ 5 থেকে 10% বা 15% পর্যন্ত এই দর কষাকষি করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তারা এগিয়ে নিয়েছেন। আমরা সেখানটাতে যেটুকু বলা হচ্ছে 2%, কারণটা কি? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমিও হাসান ভাইয়ের সাথে দুঃখ প্রকাশ করছি এই বিমান দুর্ঘটনার যে বাচ্চারা মারা গেছে, নিহত হয়েছে, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমাদের দেশে যেই মাত্র 2% কমানো হয়েছে সেটা কিন্তু নেগোসিয়েশনের কারণে কমানো হয়নি, সেটা কমানো হয়েছে ট্রাম্প প্রশাসন সব দেশের ক্ষেত্রেই আবার নতুন করে, মানে যে প্রথমে যেভাবে বলেছিলেন তার থেকে আবার নতুন করে বিভিন্ন দেশের সাথে এটা কমানো হয়েছে, স্বপ্রণোদিত হয়ে। কিন্তু তারপরে আবার কমানো হয়েছে নেগোসিয়েশনের পরে, এগ্রিমেন্ট সাইন করা, যে ভিয়েতনামের ক্ষেত্রে 20% করা হয়েছে, আজকে দেখলাম জাপানের ক্ষেত্রে 15% করা হয়েছে, ফিলিপিনের ক্ষেত্রে মনে হয় 19% বা সামথিং এরকম করেছে। এইসব এখন এই জিনিসগুলো দৃশ্যমান হচ্ছে কোন দেশের সাথে কি করছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশের নেগোসিয়েশন করা ছাড়া এই মুহূর্তে কোনো ওয়ে নাই কমানোর। এগ্রিমেন্টে যেতে হবে অথবা বলতে হবে যে আমরা যেটা দিয়েছো সেটা নিয়ে আমরা থাকতে পারবো। সো যেহেতু এখন দৃশ্যমান হচ্ছে বেশি, এতদিন আমরা ধরে নিয়েছিলাম যে না হয়তো অন্য দেশের জন্য কমিয়েছে বা বাংলাদেশের ক্ষেত্রেও কমাতে পারে, কিন্তু এখনকার সময় যেটা দেখতেছি যে নেগোসিয়েশন খুব কঠিন, নেগোসিয়েশন ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নাই। যদি ডিউটি কমাতে চায় সেইখানে নেগোসিয়েশন যে জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা মিসিং, সেটা হচ্ছে যে প্রথম থেকেই উচিত ছিল প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা। কারণ আমাদের দেশের যে ইউএস হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, সেখানে কারা এক্সপোর্ট করে? শুধু সরকার তো এক্সপোর্ট করে না, বা শুধু সরকার ইম্পোর্টও করে না, প্রাইভেট সেক্টরের তারা এখানে এক্সপোর্ট করে। এবং প্রাইভেট সেক্টরের একটা বিশেষ প্রোডাক্ট সেটা হলো গার্মেন্ট, 95% হচ্ছে গার্মেন্ট। সেখানে আমার মনে হয় যে শুরু থেকেই এই প্রাইভেট সেক্টরের লোকজন ইনভলভ করা দরকার ছিল এই নেগোসিয়েশনে। এটা একক কোনো কিছু না। আরেকটা বিষয়, প্রাইভেট সেক্টর বলতে আপনি বলছেন যারা এই যে পণ্যগুলো রপ্তানি করে, বিশেষ করে মার্কিন বাজারে হ্যাঁ, যেসব পণ্য তাদেরকে প্রতিনিধি রাখা দরকার ছিল। তারা আবার কি করতে পারতো, তাদের যে ওইখানে বায়ার আছে তাদেরকে ইনভলভ করতে পারতো। অথবা এর আরেকটাও হতে পারতো মানে এদেরকে ইনভলভ করাই দরকার ছিল যারা ইম্পোর্টার, যারা আমাদের এখান থেকে অনেকে ইউএস এর যে এগ্রি প্রোডাক্ট আছে, কমোডিটিস আছে, সয়াবিন, কটন, এইগুলো ইম্পোর্ট করে, তাদেরকেও যদি একটু ইনভলভ করা যেত তাহলে বিষয়টা হয়তো অন্যরকম হইতে পারতো। এইটা আর একটা ঘাটতি আমি বিশেষভাবে লক্ষ্য করি। যদিও সরকার বলছে যে না, আমরা এখন প্রাইভেট সেক্টরকে ইনভলভ করব, বা নেক্সট নেগোসিয়েশন, যে ফাইনাল রাউন্ড অফ নেগোসিয়েশনের ক্ষেত্রে হয়তো বা ইনভলভ করবে, কিন্তু ফলাফল কতটুকু আসবে সেটা বলাটা খুবই মুশকিল এখন। কারণ এটা তো এখন অলরেডি ফাইনাল স্টেজে চলে গেছে। কি 1 তারিখ থেকে কার্যকর হবে যদি সময় বাড়ানো না যায়। আমিও শুনছি যে সময় হয়তো বাড়াতে পারে 1 মাস। যদি বাড়ায় তাহলে তো ভালো, এই সময়ের মধ্যে যদি নেগোসিয়েশন করা যেতে পারে তাহলে। এইখানে একটা আশার কথা আছে যে শুধু হতাশ হলে হবে না, সেইটা আশার কথাটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন থেকে সপ্তাহখানেক আগে একটা ঘোষণা দিয়েছেন যে বেশ কিছু ছোট ছোট দেশ, যেসব দেশের সাথে বাণিজ্য এত বেশি না বা আকারে ছোট, অর্থনীতি ছোট, সেসব দেশকে উনি হয়তো অ্যাভারেজে 15% মতো একটা ডিউটি বসাতে পারেন আর কি। সো এটা কোনো এগ্রিমেন্টও হয়তো হবে না। তো সেই ক্ষেত্রে আমি দেখি যে বাংলাদেশ কিন্তু এই ক্যাটাগরিতে পড়তে পারে। এটা হু নোজ, মানে বাংলাদেশ তো জিওগ্রাফিক্যালি এত বড় দেশ না, বা আমাদের ট্রেড ব্যালেন্স হয়তো আমাদের অনেক বেশি তাদের সাথে, কিন্তু বাংলাদেশ যদি ওই ক্যাটাগরিতে পড়ে তাহলে লাকি, আমি বলবো যে ডেফিনেটলি লাকি। সেটা স্বপ্রণোদিত, নট নেসেসারি যে এগ্রিমেন্ট সাইন করতে হবে বা নেগোসিয়েশন করছে সেটা না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনি যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা
যে আমরা কোথাও কোনো কিছু শেয়ার করব না ইনফরমেশন, এই এই এগ্রিমেন্টে বা এই নেগোসিয়েশনে ইনভলভ হলে আমরা কারোর সাথে কোনো কিছু শেয়ার করব না, এটা G2G হবে। তো সেই ক্ষেত্রে একটা গোপনীয়তা তো রক্ষা করতেই হয়, কিন্তু ডকুমেন্ট তো আর গোপনীয় থাকে না। তবে এইখানে একটা কথা আছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার কারণে মানুষ এগুলো অনেক কিছু জানে না, বা সেইখানে অনেক বিষয়ে ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে যে নন ট্রেড ইস্যু, যেগুলো হয়তো আপনার স্ট্র্যাটেজিক ইস্যু হতে পারে। সো এই বিষয়গুলি যদি মানে বাংলাদেশের ক্ষেত্রে বাধ্য করা হয় সাইন ফলো করতে, আমি মনে করি যে বাংলাদেশ হয়তো অনেক কিছুতে এগ্রি করতেও পারে, এগ্রি নাও করতে পারে। কারণ এখন তো দুনিয়াটা হলো অন্যরকম ভাবে চলে। সো আমার মনে হয় যে নেগোসিয়েশন এই ক্ষেত্রে হয়তো আরো একটু ডিফিকাল্টও হতে পারে আর কি। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে জনাব শামীম হাসান, যেটি রেফায়েতুল্লাহ মৃধা বলছিলেন, আমরা এরই মাঝখানে আরেকটি বিষয় জেনেছি, সেটি হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বৈঠকগুলো বা যে দর কষাকষি জায়গা বা নেগোসিয়েশন যেটা করা হয়েছে সেটা ইউএসটিআর এর সঙ্গে করা হয়েছে, বাট এখন বলা হচ্ছে যে এই দর কষাকষিটা আসলে ট্রাম্প প্রশাসনের সাথে করা দরকার ছিল। বেসরকারি খাত থেকে এই বক্তব্যগুলো বেরিয়ে আসছে। আপনি একজন বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন? না, এইটা আমরা আসলে গত বুধ বৃহস্পতিবার থেকে শুনতে পাচ্ছি। আজকে তো এক বুধবার, 7 দিন মাত্র হলো যেন বিষয়টা আসলে আমরা জানতে পেরেছি। আমি রিফাত ভাইয়ের সাথে একটা বিষয়টা একমত পোষণ করি, যে রিফাত ভাই যেটা বললেন যে আমাদের আসলে হ্যাঁ আমাদের ছোট দেশ এবং আমাদের ট্রেড গ্যাপটা কিন্তু খুব কম, মাত্র $6 বিলিয়ন একটা ট্রেড গ্যাপ বিটুইন ইউএস এন্ড বাংলাদেশ, ইম্পোর্ট এক্সপোর্টের যে পার্থক্যটা। তো $6 বিলিয়ন আসলে ইউএস ইকোনমিতে কিছুই না, একটু পিনাট, মানে এটা নজরে না দিলেও কোনো কিছু যায় আসে না ইউএস গভর্নমেন্টের। বাট স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো আছে যেগুলো আমরা অনেক সময় জানতে পারি, অনেক সময় জানতেও পারি না, কারণ নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাইরেও কিছু এগ্রিমেন্ট থাকে, যে মানে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো হয়তো ওই ওই মানে ওই কাগজে আনে নেই, কিন্তু মুখে বলে অনেক সময়, যেগুলো আমরা অনেক সময় জানতেও পারি না। যেহেতু আমাদের জিও পলিটিক্যাল একটা এমন একটা জায়গাতে আমরা বসে আছি যে ভারত, চায়না, এই দুইটা দেশই ট্রাম্পের খুব মানে একটা বড় সমস্যার জায়গা, তাদের মাঝে যেহেতু আমরা আছি, ফলে আমরা আসলে অনেকভাবেই সমস্যাতে পড়ে যাই। তো ইউএসটিআর যে ব্যাপারটা বললেন যে হ্যাঁ এটা আমরা আসলে জানতে পেরেছি, ইউএসটিআর এর সাথে আমাদের সরকার যে নেগোসিয়েশন সেটা আমরা যেটা শুনতে পেরেছি যে এটা মোটামুটি সাকসেসের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আমি বলেছি আমরা আশাবাদী এবং এখানে একটা ভালো দিকেই যাচ্ছে। কিন্তু সমস্যা যেটা আছে সেটা হলো যে ইউএসটিআর এর শেষ কথা না, এরপরে একটা ওভাল অফিসের ট্রাম্প উনি সিদ্ধান্ত দিবেন যে উনি এটা কি করবেন। আমি সবসময় বলি এবং আমি একদম মানে রাইটলি চুজ করে ওয়ার্ডটা ইউজ করি যে উনি একজন মিথ্যাবাদী এবং উনি একজন কিছুটা পাগল টাইপের মানুষ মিস্টার ট্রাম্প, এবং উনি ইজ এ লায়ার, মানে আমেরিকান প্রেসিডেন্ট। তো এই ভদ্রলোককে বিশ্বাস করার কোনো কারণ নাই, উনি কি করবেন। এখন ইউএসটিআর এর সাথে যেই আমাদের যে আলাপ আলোচনা হলো, যেটা নাকি আপনার একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পড়বে, যেটা একটা যৌক্তিক আছে, যেটা ফেয়ারনেস আছে, সেরকম আলাপ আলোচনা করে আমাদের সরকার যখন নাকি যাবে যে একটা পর্যায়ে পৌঁছানোর জন্য, তারপরে যদি উনি মনে করেন যে আমি দিব না, আমার ইচ্ছা আমি দিব না, আমার কাছে কোনো লবিস্ট আসে নাই, আমাকে কেউ এটা ইউজ করে নাই, আমাকে কোনো থার্ড পার্টি, এরকম একটা জিনিস হতে পারলেও পারে, আমরা জানি না কি হবে, আমরা শঙ্কা করছি। কিন্তু সেই জায়গাটাতে আসলে আমরা তো সাধারণভাবে মানে ভদ্রতার সহিত এবং বিশ্বাসের সহিত আমরা কাজ করেছি, আমাদের সরকার কাজ করেছে, যে তারা ট্যারিফ নিয়ে কাজ করেছে, নন ট্যারিফ ব্যারিয়ারগুলো নিয়ে কাজ করেছে, তারা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা কাজ করতেছে, আমাদের শ্রম অবস্থা নিয়ে তারা কাজ করতেছে, আমাদের যে বাণিজ্যিক অশুল্ক বাধার যে বিষয়গুলো আমাদের কাজ করা দরকার, আমাদের নন ট্যারিফ ব্যারিয়ার, হ্যাঁ এনবিআর সংক্রান্ত বলেন বা আমাদের অন্যান্য সংক্রান্ত যে আমাদের যে আমরা যেটা বলি যে লাল ফিতার দৌরাত্ম্য বা ঘুষ দুর্নীতি, সেগুলো কমানোর জন্য সরকার কাজ করবেন, এগুলো তো ঠিক আছে, এগুলো সব চোখে দেখা জিনিস। কিন্তু তারপরে গিয়ে উনি যদি না মানেন, সেটা তো আমাদের সরকার চিন্তা করেনি তখন আগে, যে তারপরে কি হতে পারে, যে ওনার টেবিলে যাওয়ার পরে কি হবে। এটা আসলে এখন শেষ মুহূর্তে এসে আমাদের অনেকেই চিন্তা করছে, এবং এই জন্য এখন শেষ মুহূর্তে লবিস্ট নিয়োগ করতে গেলে সহজে পাবেন তা না, কারণ অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু বিভিন্ন লবিস্ট নিয়োগ করে ফেলেছে। হ্যাঁ, প্রায়
100-এর উপরে দেশ এই বিষয়ে কাজ করছে, তারা লবিস্ট নিয়োগ করেছে। এক একটা দেশ থেকে 4টা-5টা লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, প্রাইভেট সেক্টর থেকে করেছে, সরকার থেকে করেছে। ওই দেশে যারা ইম্পোর্টার, যেটা রেফাত ভাই বলতেছিল যে ইম্পোর্টারদেরকে কাজে লাগানো, ওই আবার ইউএসএতে আমাদের যারা ইম্পোর্টার তাদেরকে কাজে লাগানো, কারণ তারাও তো আসলে দেখেন এই শুল্কের কিন্তু আসলে দিবে এন্ড কনজিউমার। এখন এন্ড কনজিউমারের উপরে যদি জিনিসের দাম বাড়ে তাহলে কে বিক্রি করতে পারবে না? রিটেলার যে সে বিক্রি করতে পারবে না। তাহলে সবচেয়ে বড় সমস্যা কিন্তু হওয়ার কথা রিটেলার আর এন্ড কনজিউমারের। আমরা চিন্তিত কেন? কারণ এত বড় একটা মার্কেট, যদি রিটেলারদেরও পারচেসিং ক্যাপাসিটি কমে যায়, সেল কমে যায়, তাহলে আমার থেকে তার পারচেস কমে যাবে। আমরা আসলে সেই ভয়টা পাচ্ছি যে আমরা আমাদের বাজার হারাবো, আমাদের এত লোক কাজ করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তারা আসলে বিপদের মধ্যে পড়বে। তো সেই তাদেরকে আমরা ইনভলভ করতে পারতাম, ফলে আমরা অনেকগুলো লবিস্ট ফার্ম এক একটা দেশ নিয়োগ করেছি এই কারণে, কিন্তু আমরা আসলে একটাও নিয়োগ করতে পারি নাই 1 সপ্তাহ আগে পর্যন্ত। তো সেই জায়গাতে দেখেন ভালো লবিস্ট ফার্ম পাওয়াটাও টাফ, কারণ খুব বেশি লবিস্ট ফার্ম তো আর অ্যাভেলেবেল থাকে না যারা নাকি যাদের ওইরকম পরিমাণে হোল্ড থাকে একটা প্রশাসন বা একটা প্রেসিডেন্টের উপরে। তো সেই জায়গাগুলোতে এখন আসলে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। তারপরও দেখা যাক। আপনি রিফাত ভাই যেটা বললেন যে ছোট দেশ, মাত্র $6 বিলিয়ন ব্যবসার ঘাটতি, এটাতে হয়তো বা উনি সেটি তো আপনি ভবিতব্যের কথা বলে রাখছেন যে উনি কি করবেন কি করবেন না, সেটি উনি যদি দয়া, অনুগ্রহ, সানুগ্রহ যা কিছু বলি সেটি করেন। সেই ক্ষেত্রে আপনি যেটি মাঝখানে বলছিলেন যে সরকার লবিস্ট নিয়োগ করেনি, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত থেকেও লবিস্ট নিয়োগ করা হয়েছে, সেখানে আপনারা কেন পিছিয়ে থাকলেন? সেখানে আমাদের পিছিয়ে থাকার কারণ হলো যে আমরা তো আসলে এই নেগোসিয়েশনটার মধ্যে শুরু থেকে ছিলাম না, ফলে আমরা আসলে জানতেছিলাম না এটা কোন দিকে যাচ্ছে। আর আমরা যদি না জানি তাহলে তো আমাদের লবিস্ট নিয়োগ করবো কিসের উপর ভিত্তি করে, যে ইউএস গভর্নমেন্ট কি বলছেন বা তারা কি চাচ্ছেন, কোন জায়গাটাতে আমাদের লবিং ফার্মকে লবিং করে সেটাকে সরাবেন, বা আমরা কি করতে পারবো। এটা যদি আমরা সরাসরি যে ইনভলভ না থাকি তাহলে তো আসলে মাঝখান দিয়ে একটা থার্ড পার্টিকে ইনভলভ করে দিলে অনেক সময় ঝামেলা তৈরি হতে পারে, যে আমাদের লবিস্টকে এক রকমের কথা বললো, সরকার আরেক রকমের কথা বললো, তা ওইটা তো আসলে আরো ঝামেলা সৃষ্টি করে। ফলে আমরা এটা সাধুবাদ জানাই যে সরকার একটা তারা নিজেরাই করতেছিল, তারা কাউকে ইনভলভ করে নাই বা মাঝামাঝি কোনো কিছু তারা রাখে নাই, তারা শুধুমাত্র নিজেরাই করেছে, আমাদেরকে নিয়েছে, ছেড়ে দিয়েছে, এরকম কোনো কিছু করে নাই। এটা একটা ভালো দিক, তারা তাদের মতো চেষ্টা করে গিয়েছে। না, শুরু থেকেই শুনছিলাম আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে, বিশেষ করে যারা আপনারা এক্সপোর্টার এবং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন যারা আছে এবং বড় এক্সপোর্টার যারা, তাদের পক্ষ থেকে যে সরকার ব্যবসায়ীদের বা বেসরকারি খাতকে এড়িয়ে এককভাবে কাজ করছে, সেই উষ্মা উৎকণ্ঠাটা কিন্তু শুরু থেকেই আমরা আপনাদের কাছ থেকে শুনছিলাম। এরপরও কেন এতগুলো বড় স্ট্রং সংগঠন থাকতে আপনারা সেখান থেকে কি কোনো পথ খুঁজে পেলেন না কেন? না, আসলে এটা উৎকণ্ঠা না, আমরা আসলে ইনফর্ম করছি যখনই আমাদের কাছে সাংবাদিকরা বা সাংবাদিকদের মাধ্যমে ওনারা জানতে চেয়েছে যে আমরা ইনভলভ কিনা, আমরা বলেছি না আমরা ইনভলভ না। এখন ইনভলভ হব কি হব না সেটা কিন্তু সরকারের একক সিদ্ধান্তের ব্যাপার থাকবে। এখানে আমাদের আসলে অ্যাসোসিয়েশন বলেন বা বড় ব্যবসায়ী বলেন, আমাদের আসলে খুব বেশি করা থাকবে না, কারণ নীতি নির্ধারণী জায়গাটা কিন্তু সরকারের একক সিদ্ধান্তের ব্যাপার। এখানে বেসরকারি খাত বলতে পারে, যেমন আমরা বলেছি আমরা নাই। এখন ওই আমরা নাই শোনার পরে যদি ওনারা মনে করতেন যে না ওনাদেরকে ইনভলভ করলে ভালো হবে, ওনারা অবশ্যই করতেন। ওনারা মনে করেছেন যে না ওনাদেরকে ইনভলভ করার দরকার নেই, আমরাই পারবো, ওনারা আমাদেরকে ইনভলভ করেন নাই। এটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। এই বিষয়ে আমি যদি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে যেহেতু ট্যারিফের ব্যাপার, বিষয়টা প্রাইভেট সেক্টরকে সরাসরি ইনভলভ প্রথমে করা আসলেই সম্ভব ছিল না, এটা হতো না। কারণ ট্যারিফ বিষয়গুলো তো ধরেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নির্ধারিত হয়, সেই ট্যারিফ ইস্যুতে আলোচনা হয়, নেগোসিয়েশনটা G2G যেটা একটা হইতে পারতো যে যেহেতু প্রাইভেট সেক্টরের অনেকগুলো নেটওয়ার্ক থাকে, তাদেরকে ওইভাবে ইনভলভ করে ঠিক আছে আমাদের নেটওয়ার্কটাকে কাজে লাগাই। হ্যাঁ, তো হয়তো বা সরাসরি নেগোসিয়েশনের টেবিলে হয়তো প্রাইভেট সেক্টরের লোকজন রাখা যেত না, কিন্তু তাদেরকে সহায়ক হিসেবে ইউজ করা যেত আর কি। এই বিষয়টা হলো সেই রকম যে নেগোসিয়েশনে যে ব্যাকরুমের যে কথাটা বলা হয় যে ঠিক আছে তোমরা সামনে গিয়ে নেগোসিয়েশন করো, পিছন দিক দিয়ে আমরা সব সাপোর্ট দিচ্ছি। দিস ইজ দ্য ওয়ে ওই নেগোসিয়েশনটা এরকম হওয়া দরকার। কিন্তু সেটা কি হয়েছিল? সেইটা হয় নাই, বাট এখন কিছুটা হচ্ছে, তাতে অনেকটা দেরি হয়ে গেছে, বাট এটা স্টার্ট ওয়ার্কিং। এখন আমি যতটুকু শুনছি যে এই যারা এক্সপোর্ট করে ইউএস মার্কেটে, এদের থেকেই একটা গ্রুপ অফ বিজনেসম্যান এখন ইউএসএ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লবিস্ট বা সরাসরি এটাকে চেষ্টা করছে যাতে আলোচনার টেবিলে এনে একটা সমাধানের দিকে যাওয়া যায়। সেটি কতখানি আশাবাদী আপনি মনে করেন যে? আমি
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি খুবই আশাবাদী, ডেফিনেটলি ভালো একটা পজিটিভ ফলাফল আসবে। ডিউটি ডেফিনেটলি ধরে রাখেন যে 35% ডিউটি থেকে কিছুটা হলে কমবে। না, কিছুটা কমবে সেটা তো আমরা দেখলাম যে প্রথমে 2% কমিয়েছে। আপনারা দুজন যেটি বলছিলেন যে যদি ছোট দেশ সেই হিসেব বিবেচনা করে সেক্ষেত্রে 15%-এ নামতে পারে, তো নামার সম্ভাবনা আছে বা যদি করেন। আবার যেটি শামীম হাসান সাহেব বলছিলেন যে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর উনি হঠাৎ করে বেঁকে বসলেন যে না, আমার কাছে কোনো লবিস্ট আসে নাই, আমারকে কেউ তদবির করে নাই, বা আমরা যেটি শুনে থাকি। তো সেরকম কোনো কিছু ঘটলে তখন কি হবে বাংলাদেশের, জনাব শামীম হাসান? না, রিফাত ভাই যেটা বললেন, উনি তো আসলে ভিতরের খবর অনেক রাখেন, যে যে আসলে আমরা আসলে কিছু কিছু ব্যবসায়ী আমাদের এখানে বড় বড় কিছু ব্যবসায়ী, ইভেন যারা বিদেশি ইনভেস্টর আছে তাদের মধ্যে থেকে কেউ কেউ তার নিজস্ব উদ্যোগে, ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে লবিস্ট নিয়োগের চেষ্টা করছেন, কিছুটা সাফল্য পেয়েছেন। তো এই জন্য আমি বলেছি যে আমি আশাবাদী, শুরুতে আমি বলেছি, কারণ সেটা তো আসলে যতক্ষণ পর্যন্ত চুক্তি স্বাক্ষর না হবে। এবং আমি একটা জিনিস বলি, দেখেন আমাদের কিন্তু চুক্তিটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সাথে কি হলো সেটা জরুরি না, ভারত এবং চায়না অন্য দুই দেশ কি করছে সেটাও কিন্তু খুব জরুরি। যেন আমাদেরকে কমিয়ে দেখা গেল যে 20 করে দিল, আমরা খুব খুশি 35 থেকে 20, কিন্তু ভারত আর চায়নাকে 10 করে দিল, কথার কথা বলছি, তাহলে তো আমাদের একটা আবার সমস্যার সৃষ্টি হবে। ফলে আমাদের যেরকম কম থাকতে হবে, সেই সাথে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, আমি যদি বলি যে ভারত কারণ চায়নাকে কম দিবেন আমরা বুঝতেই পারি, বিশেষ করে ভারতের যে ট্যাক্সটা থাকবে, ট্যারিফটা থাকবে, সেটা যেন আমাদের কাছাকাছি হয়। 4-5% বেশি হলেও আমাদের কোনো সমস্যা নেই। ভারত যদি 15 হয় আমাদের 20, ভারত যদি নাকি 20 হয় আমাদের 25, আমাদের সমস্যা হবে না। কিন্তু এর বেশি গ্যাপ হয়ে গেলে আমরা আসলে বিপদের মধ্যে পড়বো। দেখা যাক, আমি তো শুরু থেকেই বলছি যে এখন যদি নাকি নেগোসিয়েশনটা সব সুন্দর মতন হয় আর কোনো আনফেয়ার প্র্যাকটিস না হয়, তাহলে আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ খুব খারাপ জায়গাতে যাব না। ধন্যবাদ। আমরা আবার ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরবো আবার আলোচনায় অতিথিদের সাথে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের আলোচনায়। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এর আগেই জেনেছেন। রয়েছেন রেফায়েতুল্লাহ মৃধা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি, এবং রয়েছেন শামীম হাসান, বিকেএমই এর নির্বাহী সভাপতি। তো আমরা ফিরছি আলোচনায়। জনাব রেফায়েতুল্লাহ মৃধা, আমরা এই ট্রাম্প প্রশাসনের যে নতুন শুল্ক, সেটি নিয়ে আমরা বেশ কথা বলছি, কেন কমানোর বিভিন্ন পথ আমরা খুঁজছি। কিন্তু এই যদি কমে, যদি কোনো কারণে না কমে, সেক্ষেত্রে আমাদের শিল্পের কি অবস্থা, বা আমরা কোন ধরনের বিপদের মুখোমুখি হব, বা আমরা কিভাবে টিকে থাকব? আপনি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করেন দীর্ঘদিন, আপনার বিশ্লেষণটা কি? দেখেন, বিজিএমএ থেকে একটা হিসেব দেওয়া হয়েছে, 1322টা গার্মেন্ট ফ্যাক্টরি ইউএস এর সাথে বিজনেস করে, এক্সপোর্ট করে। তো অর্ধেক বলতে পারেন, অর্ধেকের বেশি যা গার্মেন্ট ফ্যাক্টরি আছে, এর অর্ধেকের বেশি ইউএস এর সাথে গার্মেন্ট বিজনেস করে। এর মধ্যে কিছু আছে 100% তারা ইউএসএ তে এক্সপোর্ট করে, 80% ইউএসএ তে এক্সপোর্ট করে, কিছু আছে 70-50 এরকম এক্সপোর্ট করে, 40%ও করে। সো তাদের এখানে একটা ভালো একটা বিজনেস আছে। আর আমরা যেহেতু প্রায় 8 বিলিয়নের উপরে আমরা এক্সপোর্ট করি গার্মেন্ট, তো শুধু এক্সপোর্ট কিন্তু শুধু এক্সপোর্ট না, এটার সাথে ইকোনমি জড়িত আছে, শ্রমিক জড়িত আছে, অর্থনীতি জড়িত আছে, শুধু মার্কিন বাজারে। হ্যাঁ, তো এটার একটা বিরাট ইমপ্যাক্ট কিন্তু আছে, অনেক বড় একটা ইমপ্যাক্ট আছে ওভারঅল ইকোনমি, বিজনেস, কমার্স, ট্রেড, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শিপিং, এভরিথিং। সো এখানে একটা বড় ধরনের ইমপ্যাক্ট পড়বে যদি এখানে ট্যারিফ না কমাতে পারে। তাহলে আমাদের বিজনেস কি বন্ধ হয়ে যাবে? আমি এখানে একটু আশাবাদী এই কারণে যে বাংলাদেশ কিন্তু অলরেডি গার্মেন্টে ভালো, এই রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করার আগে বাংলাদেশের ট্যারিফ ছিল 16%। সেখানে চায়নার ট্যারিফ ছিল ইউএস মার্কেটের গার্মেন্টের ক্ষেত্রে হয়তো 3%। তো আমরা তো অনেক আগে থেকেই বড় ধরনের ট্যারিফ মোকাবেলা করে আসছি, মানে বড় কান্ট্রির সাথে আমরা প্রতিযোগিতা করে আগে থেকেই। হ্যাঁ, তো সেখানে ভিয়েতনামের গার্মেন্টের ক্ষেত্রে হয়তো ছিল 7%, সবই কিন্তু অ্যাভারেজে। ইন্ডিয়ার ক্ষেত্রে ছিল হলো
10%-এর মতো। সো আমরা কিন্তু আগে থেকেই মানে বিগ মার্জিনে বড় টেরিফ ফেস করছি ইউএস মার্কেট, এবং ভালো স্ট্রং করছে। এবং বাংলাদেশ হচ্ছে ইউএস মার্কেটের $80 বিলিয়ন যে ইম্পোর্ট ছিল গত বছর গার্মেন্ট, এর 9.3% হচ্ছে বাংলাদেশের শেয়ার, এবং তৃতীয় বৃহত্তম গার্মেন্ট সাপ্লায়ার। সো আমি এখানে এই কারণে আশাবাদী যে বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে, এটা ওনারা আরো ভালো বলতে পারবে, যে ক্যাপাসিটি বলতে চাচ্ছি যে বাংলাদেশ বেসিক এবং মিডিয়াম রেঞ্জের গার্মেন্ট এক্সপোর্ট করে। সো এই মুহূর্তে পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ এত বড় ক্যাপাসিটির এই সাপ্লাই দিতে পারবে না। চায়না দিতে পারবে হলো হাই এন্ডের প্রোডাক্ট, ভিয়েতনামও হাই এন্ডের দিকে চলে গেছে। তাহলে এই যে লো সেগমেন্ট বা বেসিক বা মিডিয়াম রেঞ্জের যে গার্মেন্ট, এগুলি কারা সাপ্লাই করবে? ওইখানে মায়ানমারকে চেষ্টা করা হয়েছিল বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে গার্মেন্ট এক্সপোর্ট করানোর জন্য, সেটা তো হয় নাই, মায়ানমার ফেল করেছে। সিমিলারলি ইথিওপিয়াকে ডিউটি ফ্রি দেওয়া হয়েছিল। ইউএস এর হিস্ট্রিতে রেয়ার ইনসিডেন্ট যে কোনো দেশকেই তারা গার্মেন্টে ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দেয় না, কিন্তু আগুয়ার আন্ডারে আফ্রিকার 39টা দেশকে তারা এই সুযোগ দিয়েছিল, তারা কাজে লাগাতে পারে নাই। তো ইথিওপিয়ার গার্মেন্ট বিজনেস দাঁড় করাতে পারে নাই। তাহলে কোথায় যাবে তারা? যেই ক্যাপাসিটি বর্তমানে আছে সেই ক্যাপাসিটিতে বাংলাদেশের আমি মনে করি যে ইমপ্যাক্ট পড়বে, কিন্তু এটা একটু সময় লাগবে। এত সহজে বাংলাদেশ শেষ হয়ে যাবে, কালকেই ফ্যাক্টরি সব হয়ে যাবে, বিষয়টা সেই রকম না। আবার এখানে একটা আমার যেটা বিজনেসম্যান আর অনেক স্মার্ট, তারা যেটা ওনাদের সাথে যে ধরনের বিজনেস শুরু করেছে, যে 35%-এর যে বিষয়টা, এখন তো 35% ইফেক্টিভ হয় নাই, কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে আগে যা ডিউটি ছিল সেটা আছে প্লাস 10% বেসলাইন টেরিফ। তাহলে আগে হলো 16% আর হলো বেসলাইন টেরিফ হলো 10%, 26% আছে। তো 26%কে 3 জন ভাগ করে নিছে। একজন হলো রিটেইলার, ইউএস রিটেইলাররা 1/3, সাপ্লায়াররা 1/3, এবং যারা ফেব্রিক সাপ্লায়ার তারা 1/3। সো এখানে একটা বিজনেস মেকানিজম অলরেডি দাঁড় করানো হয়েছে, যাতে কারো এককভাবে কোনো ওই রকম প্রেশার না পড়ে। ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে, জনাব শামীম হাসান। আপনার কাছে একটু শুনতে চাই, যেটা রিফায়েতুল্লাহ মৃধা বলছিলেন যে আপনারা ভালো জানবেন, যেহেতু এই ট্রেড আপনারা করেন, সেক্ষেত্রে আমাদের যে গার্মেন্টস আমরা যা আমেরিকার মার্কেটে যে এক্সপোর্ট আমরা যেটা করি, সেক্ষেত্রে কতটা আমাদের সক্ষমতা আছে যে এই পরিস্থিতি যদি একেবারেই না কমায় আমরা টিকে থাকবার মধ্যে, বা আমরা হোঁচট খাবো না, এমন পরিস্থিতি আমাদের আছে কিনা? সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হলো যে আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি, যে ইউএস মার্কেটে রিটেল সেলস কমে যাবে। কারণ যতটুকুই আপনি রিটেল সেলসের উপরে আপনি অ্যাড করবেন, সেটা 5% হোক 6% হোক, সেইটা কিন্তু আমেরিকান যারা কনজিউমার তারা আসলে খুব হিসাব করে চলতে হয়। তাদের অর্থনীতির সাধারণ জনগণের অবস্থা খুব বেশি ভালো না, ফিক্সড ইনকাম। তো তখন কি হবে, তারা এই গার্মেন্টসের পারচেস কমাই দিবে। কারণ আমাদের দেশে ফ্যাক্টরিগুলো এমন একটা জায়গাতে আমরা আছি, আমাদের ব্রেক ইভেনটা এমন যে আমাদের যদি 90% অর্ডার না থাকে তাহলে আমাদের ফ্যাক্টরিটা লসে থাকে, এবং আমাদের প্রফিট ম্যাক্সিমাম 2 to 3%, সেটা ম্যাক্সিমাম 2 to 3%, অনেকে লসেও কাজ করে। তো এখন যদি আমাদের উপরে, এখন যেটা হচ্ছে 10%-এর আসলে 5% আমাদের উপরে বাইরে দিতে চাচ্ছে বেশিরভাগ ফ্যাক্টরিতেই, বলছে তুমি 5 দাও, আমাকে 5 দাও। যেহেতু আমাদের নিটওয়ারের আমাদের লোকাল কাপড় থাকে, ফ্যাব্রিক সাপ্লায়ার নাই কোনো তেমন, তো এই 5%টা তো আসলে অ্যাকোমোডেট করার মতো জায়গা আমাদের কাছে ছিল না। টেরিফটা ভাগ করে নিতে যাচ্ছে। এখন আমাদের প্রফিট ছিল 2 to 3%, তো 5% আমাদেরকে দিলে তো আমাদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে। তো আমরা তো ওই পরিমাণ সামর্থ্যবান না যে পকেট থেকে টাকা দিয়ে টিকতে পারবো। এর বাইরে যেটা হচ্ছে যে ট্যারিফ বাড়ার কারণে তাদেরও সেলস কমতেছে, তাদের ফিনান্সিয়াল যে একটা মেকানিজম ছিল বায়ারদের ইন্ডিভিজুয়াল, সেটাও সংকুচিত হয়ে যাচ্ছে, বিকজ ট্যাক্স সাথে তাদের পে করে গুডসগুলো ছোটাইতে হবে। তো ওভারঅল আমাদের সেলস কমে যাওয়ার কারণে, অর্ডারটা কমে যাওয়ার কারণে আমরা আসলে এখন একটা দুইমুখী সমস্যা আছে। এগুলো অর্ডার কম থাকার কারণে ইউরোপিয়ান যে বায়াররা আছে, যারা আমাদের মেইন বায়ার, তারা আবার এই সুযোগটা, আনফেয়ার সুযোগটা নিতে যাচ্ছে। তারা আবার তাদের প্রাইসটা কমাই দিচ্ছে, যে তোমার তো ফ্যাক্টরি খালি, তুমি আমার থেকে না নিলে তোমার কোনো উপায় নাই, তুমি রেট কমায় নাও। ফলে আমরা এখন আসলে দ্বিমুখী প্রেশারের মধ্যে আসি। এর মধ্যে তো আছে সরকারের নানান রকমের প্রেশার, এই শ্রম আইন সংশোধনের নামে বিশ্বের সুইজারল্যান্ড, ফ্রান্সের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা, এনবিআর সংক্রান্ত ট্যাক্স, কাস্টমস, এগুলো তো আসি আমাদের চিরকালের। ফলে ওভারঅল আমরা এখন যেরকম প্রেশারে আসি,
তাতে যেটা নাকি আমাদের এক বিএসের প্রাক্তন সভাপতি বলছেন যে ওনার 40 বছরের ইতিহাস উনি এত খারাপ সময় পার করেন নাই। আমি ওনার সাথে কিছুটা একমত যে এত বহুমুখী প্রেশার আসলে আমরা কখনো একসাথে ফেস করিনি যেটা আমরা এখন করছি। তবে এই কারণে আমাদের বড় সংখ্যার জায়গাটা আমি রিফাত ভাইয়ের সাথে একমত যে হয়তো ইন ফিউচার আবার আমাদের দিকে অর্ডার বাড়বে, আমি একমত অর্ডার বাড়বে, কিন্তু আপাতত যে ধাক্কাটা আসবে সেটা কতজন সামলাতে পারবে সেটা হলো আসলে চিন্তার বিষয়। আমরা সেই চিন্তা নিয়ে আবার ফিরবো। প্রিয় দর্শক, আরেকটি বিজ্ঞাপন বিরতিতে আমাদেরকে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর ফিরবো আবার এই অতিথিদের সাথে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার মূল আলোচনায়। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমি আবার একটু জনাব রেফায়েতুল্লাহ মৃধা আপনার কাছে যেতে চাই। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই ইস্যুটি যখন মার্কিন প্রশাসন ঘোষণা করলো, তারপর থেকে বাংলাদেশের প্রত্যাশাটা কি? বাংলাদেশ কি চাইছে তাদের কাছে? কিভাবে নেগোশিয়েট করছে? আমরা যেটা জানি যে শুধু শুল্কগত বাধা বা ট্যারিফ ব্যারিয়ারই না, অনেকগুলো নন ট্যারিফ ব্যারিয়ারও আমরা বিভিন্ন সময় শুনে থাকি, বা অনেক কন্ডিশনে এর আড়ালে বা পেছনে থেকে থাকে আমরা বিভিন্ন সময় জেনেছি। আসলে সেগুলো কিভাবে ওভারকাম করা যায়? আপনার বিশ্লেষণটা কি? বাংলাদেশ এইটা ট্রাম্প প্রশাসন বলছে রেসিপ্রোকাল ট্যারিফ, ইনফ্যাক্ট এটা রেসিপ্রোকাল ইম্পোর্ট, মানে আমরা যাতে তাদের কাছ থেকে ইম্পোর্ট করি এবং ট্রেড গ্যাপটা যাতে কমে, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। তো এখানে অনেকগুলো নন ট্যারিফ ব্যারিয়ারের কথা উল্লেখ করেছে, করাপশন কমানো, তারপর হলো পোর্টে হ্যাসেল কমানো, বিজনেসকে আরো স্মুথ করা, আর একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া। সেটা কি তাদের এক্সপোর্টের ক্ষেত্রে? সবাই ওভারঅল বিজনেস এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করা, এইগুলো রেড টেপ কমানো, এইসব বিষয়। ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিই একটা। আমাদের দেশে যখন ঢাকা এয়ারপোর্টে যখন একটা গুডস আসে, মানে একটা ফর এক্সাম্পল স্যাম্পল আসলো, হ্যাঁ, এটা রিলিজ করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যায়। এটা বিজনেসের ক্ষেত্রে তো অনেক বড় লম্বা টাইম, এবং এখানে ঘুষও দাবি করা হচ্ছে বিভিন্ন সময়, আমরা যেসব কমপ্লেন শুনি। তো এই টাইমটা কিন্তু একদিনের জায়গায় 2 সপ্তাহ সময়, আপনার কস্ট অনেক বেড়ে যায়। এইসবগুলো কমানোর কথা বলা হয়েছে। আরেকটা বলছে যে যাতে ইম্পোর্টটা বাড়ানো হয়। বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু ভালো উদ্যোগ নিয়েছে এই ক্ষেত্রে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত রবিবারেই কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে ইউএস এর যারা গম সাপ্লাই করে তাদের সাথে। 7 লাখ টন গম নিয়ে আসবে ইউএস থেকে। আমরা সাধারণত গম রাশিয়া থেকে কিনতে শুনেছি এত বছর, যে কারণ রাশিয়ান গম আমাদের এখানে বেশি দ্রুত আসে, এইসব কারণে রাশিয়া থেকে আমরা গম কিনতাম। তো এখন ইউএস এর দিকে আমরা ঝুঁকছি। সিমিলারলি কটন বাংলাদেশের ক্ষেত্রে প্রায় $3 বিলিয়ন কটন আমরা ইম্পোর্ট করি এক বছরে। হ্যাঁ, তো এই কটন ইম্পোর্টটা বাড়ানোর কথা বলে। এলএনজি আমরা ইম্পোর্ট করি। এইগুলি কিন্তু অফার দেওয়া আছে, এবং যেটা আমরা গতকালকে না পরশুদিনই শুনলাম যে 14টা বিমান, বোয়িং এর যে বিমান কেনার এগ্রিমেন্ট প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। সো তাদের সাথে এই যে অফারগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে, এইটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের অফার বলতে মানে তাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করি, বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করার অফার করেছি, যাতে ট্রেড ব্যালেন্স যেটা ট্রেড গ্যাপটা যাতে কমানো যায়। $6 বিলিয়ন ট্রেড গ্যাপ, আমরা এক্সপোর্ট করে $8 বিলিয়ন, তারা এক্সপোর্ট করে হচ্ছে এখানে $2 বিলিয়ন, $6 বিলিয়ন। সো এই $6 বিলিয়ন ট্রেড গ্যাপটা কমালে হয়তো একটা ভালো গ্রাউন্ড তৈরি হতে পারে যে না, আমরা তো ট্রেড গ্যাপ কমাচ্ছি। সো আমাদের সেই ক্ষেত্রে তো যেটি আপনি বলছেন যে আসলে ট্রেড ইমব্যালেন্স যেটি মার্কিনীদের বিপক্ষে যেটি যাচ্ছে, তো সেটি কমাবার জন্য বাংলাদেশের যে প্রোডাক্টগুলো দরকার, আমেরিকা থেকে বা মার্কিন মুলুক থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আমরা ন্যাচারালি ইম্পোর্ট করে থাকি, সেই পণ্যগুলো তো থাকতে লাগবে বা সেখান থেকে সহজলভ্য হতে লাগবে। শুধুই মাত্র মার্কিনীদের সাথে আমাদের বাণিজ্যিক ইমব্যালেন্সটাকে বা গ্যাপটাকে কমানোর জন্য এখন জোর করে, যেমন আমরা যেটা জানি যে মার্কিন পণ্য যেগুলো আমাদের ইম্পোর্ট হয়ে থাকে সাধারণত, অনেক ক্ষেত্রে আমরা 0 ডিউটিতে ইম্পোর্ট করছি। আপনি একদম সঠিক কথাটাই বলেছেন। বিজনেস এমন একটা জিনিস যেখানে দাম কম পাবে, যেখানে একটু সুযোগ সুবিধা পাবে, সেখান থেকেই ব্যবসা হবে। যে অর্থাৎ যেটা আমার জন্য সুবিধা সেটা আরেকজনের জন্য অসুবিধা, যেটা আরেকজনের জন্য অসুবিধা এটা আমার জন্য, এইখানেই বিজনেস হবে। এখন আমরা অনেক প্রোডাক্ট আছে ইউএস থেকে আমরা যেগুলো ইম্পোর্ট, ফর এক্সাম্পল কটন, হ্যাঁ, তারপরে সয়াবিন, তারপরে গম,
এগুলি কিন্তু অলরেডি জিরো ডিউটি আছে, এবং ইউএস গভর্নমেন্টে কিন্তু একটা বড় লিস্ট দিয়েছে যে তোমরা এই প্রোডাক্টটা আমাদেরকে জিরো ডিউটি দাও। হ্যাঁ, সো জিরো ডিউটি যখন ইন্ট্রোডিউস হবে, যখন চালু হবে, সেইখানে দেখবেন যারা ব্যবসায়ী তারা ওই ইউএস থেকে আনার চেষ্টা করবে। তাদের প্রোডাক্ট না থাকলে সেটা বলবে যে আমাদের প্রোডাক্ট নাই, কিন্তু জিরো ডিউটি তো আমি অলরেডি অফার করেছি। এবং সেইখানে আরেকটা ইমপ্রুভমেন্ট আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট যে নেগোসিয়েশন করেছে, একমাত্র বাংলাদেশ গভর্নমেন্টই এই কাজটা করেছে। এটা আমি ধন্যবাদ জানাই সরকারকে, যে MFN বেসিসে আপনার মোস্ট ফেভার্ড নেশন, যেটা মাল্টিলের বহুমাত্রিক বহুপাক্ষিক যে ব্যবসা WTO যে সিস্টেম, সেই সিস্টেম বাংলাদেশের যে প্রস্তাব দিয়েছে সেটা তারা অ্যাকসেপ্ট করেছে ইউএস গভর্নমেন্ট। তারা বলছে যে আমরা তোমাদের এটা অ্যাকসেপ্ট করলাম, অর্থাৎ যখন ইউএস এর জন্য কোনো প্রোডাক্টের জিরো ডিউটি দেওয়া হবে, সেটা অন্য দেশের জন্য দেওয়া হবে। সো এই যে একটা সিস্টেম, এই যে একটা মেথড, সেইটা ইউএস বাংলাদেশের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। সো এটা একটা ভালো পজিটিভ দিক, যে তাদেরকে আমরা জিরো ডিউটি দিলাম, অফার করলাম, কিন্তু তাদের প্রোডাক্ট যদি না থাকে তাদের কিছু করার নাই। সো এইটা একটা গ্রাউন্ড তৈরি করা যে আমরা তোমাদেরকে জিরো ডিউটি দিয়েছি, এখন তুমি আমাদেরকে এরকম একটা জিরো ডিউটি বা কম শুল্ক আমাদের উপর নির্ধারণ করো। সো এটা ইটস এ ভেরি গুড সাইন ফর পজিটিভ আউটকাম। না, ধন্যবাদ। সেক্ষেত্রে আমি তো বলবো যে সরকারের পক্ষ থেকে আসলে নিজস্ব স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টাটাও রয়েছে, যেমন এক্সপোর্টারদের পক্ষে তেমনি রাষ্ট্রের পক্ষে, এবং ট্রেড গ্যাপ যেটি কমে যেভাবে, সেই জন্য তাদেরকে, আপনি যেটি বলছিলেন যে মার্কিন থেকে আমরা পণ্য আমদানির ক্ষেত্রে সেখান থেকে আমরা শুল্ক সুবিধা দিচ্ছি, এবং আমাদের উদ্যোক্তা যারা ইম্পোর্টার তারা সেখান থেকে আনবে। এখানে তো আবার অন্যান্য যে দেশগুলো আমরা যে পণ্যগুলো অন্যান্য দেশ থেকে আনি, সেখানটাতে এই খরচের জায়গাটাও তো দেখতে লাগবে তাদেরকে। অবশ্যই খরচের জায়গাটা, খরচের জায়গা এবং প্রাইস, হ্যাঁ, ইউএস এর প্রোডাক্টের প্রাইস সাধারণত একটু বেশি হয় বিকজ অফ কোয়ালিটি। আমি একটা উদাহরণ দিই, আমার এই গত বছরে ইউএস এর অনেক জায়গায় ভিজিট করার সুযোগ হয়েছে, বিশেষ করে এগ্রিকালচারাল প্রোডাক্ট কমোডিটিস। সয়াবিনের ক্ষেত্রে পার টনে $20 বেশি। আমরা সয়াবিন সাধারণত ইম্পোর্ট করি ব্রাজিল, আর্জেন্টিনা থেকে। হ্যাঁ, তো ব্রাজিল, আর্জেন্টিনার তুলনায় ইউএস সয়াবিনের প্রাইস একটু বেশি, $20 মতো বেশি। এটা অনেক বেশি হিসাবে বিজনেসের ক্ষেত্রে। কিন্তু এই $20 বা $10 যদি কম হয়, তাহলে বাংলাদেশের বিজনেসম্যান যারা আছে ইউএস থেকে আরো বেশি ইম্পোর্ট করবে। কারণ হচ্ছে যে সয়াবিনের যে ময়েশ্চার, সেইটা ইউএস সয়াবিনের ক্ষেত্রে কম, সেখানে তাদের ডিউরেবিলিটি অনেক হাই এবং তাদের কোয়ালিটি অনেক ভালো অন্য দেশের তুলনায়। সো এইটার মার্কেট ভ্যালু অনেক বেশি। হ্যাঁ, সো যদি এই ধরনের জিরো ডিউটি ইন্ট্রোডিউস করা হয়, তাহলে ইউএস থেকে মানুষ ইম্পোর্টটা একটু বেশি করবে, যেটা একটা গ্রাউন্ড তৈরি করবে যে না, আমাদের ইম্পোর্ট তো বাড়তেছে। এটা কোনো ফোর্সফুল না, বিজনেসম্যানরাই ইচ্ছা করে আনবে, তখন দেখা যাবে যে না, আমাদের একটা ট্রেড ব্যালেন্স কমবে। ধন্যবাদ জনাব রেফায়েতুল্লাহ মৃধা। জনাব শামীম হাসান, আমি আবার আপনার কাছে একটু আসতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করছেন বা এক্সপোর্ট করেন, এই মুহূর্তে আমরা যেটা বলছি যে আর মাত্র 7 দিন বাকি আছে, এখনই সরকারের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার? যেটি আমরা শুনেছি যে সরকারের পক্ষ থেকেও বেসরকারি খাতকে এই লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে কোন কোন পথে এগোতে পারে সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করবার জন্য অনানুষ্ঠানিক আমন্ত্রণ আপনাদেরকে জানানো হয়েছে। আপনাদের উদ্যোগটা কি সেক্ষেত্রে? না, ধন্যবাদ। সরকার কি কি করতে পারে সেটা তো আসলে সরকারের নেগোসিয়েশনের বাইরে তার কোনো কিছু করার নাই। তবে আমি একটা কথা বলবো যে নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ লঙ্ঘিত হয় এমন কিছু নিশ্চয়ই সরকার করবে না, এবং সেই সাথে আমাদের জন্য সবচেয়ে যেটা বেস্ট সেটাই সরকার করবে, এবং এর ভিতরে একটাই মাত্র উপায় হলো নেগোসিয়েশনটাকে জারি রাখা, এবং কিভাবে আমরা মিস্টার ট্রাম্পের আরো কাছাকাছি পৌঁছতে পারি সেই জিনিসটা আসলে একটু খোঁজ করে বের করা, যে উনার যত কাছে পৌঁছানো যাবে ততই আমাদের আসলে জন্য আমরা মঙ্গলজনক বা আমরা আমাদের জন্য একটা ভালো একটা সিদ্ধান্ত আমরা নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ যতই যাই বলে নেগোসিয়েশন সবকিছু একটা আনফেয়ার
বেসিসে তৈরি শুরু হয়েছে, ফলে এখানে সরকার ফেয়ারলি খুব কিছু করে বের হয়ে আসতে পারবে বলে আমি মনে করি না। এখানে ট্রাম্পের একটা নিজস্ব ইয়ে লাগবে, কারণ টোটাল জিনিসটা একটা অন্যায়। উনি মিস্টার ট্রাম্প যেটা শুরু করেছেন, টোটাল একটা উনি অন্যায় কাজ শুরু করেছেন সারা বিশ্বে। তো এখন এবং সারা বিশ্বের নেতৃত্ব দেখলাম যে অন্যায়টাকে সাপোর্ট দিয়ে তার সাথে নেগোশিয়েট করছে। শুধুমাত্র সিঙ্গাপুরের হেড উনি বললেন যে এটা আসলে ভুল হয়েছে আমাদের। কারণ চায়না কি করেছে? চায়নাও তো পাল্টা ডিউটি আরোপ চায়না পাল্টা ডিউটি আরোপ করেছে, ব্রাজিল পাল্টা ডিউটি আরোপ করেছিল, ইউরোপিয়ান ইউনিয়ন এখনো সম্পূর্ণ নেগোসিয়েশন যায় নাই। কিন্তু উচিত ছিল তাদের নেতৃত্বে সারা বিশ্বের একটা অল্টারনেট ইকোনমি গড়ে তোলা, ইউনাইটেড ওয়েতে, যে আমরা কেউই নেগোসিয়েশনে যাব না, তুমি পাগলামি শুরু করছো, তুমি আনফেয়ার কাজ করতেছো, তোমার বিরুদ্ধে আমরা থাকবো। যেহেতু এটা করা সম্ভব হয় নাই, ফলে এখন সরকারের একটাই কাজ করা আছে, সেটা হলো ট্রাম্পের সাথে কত সুন্দর নেগোসিয়েশন করে আমরা যতটুকু বেশি নিয়ে আসতে পারি, উইন-উইন সিচুয়েশন। এবং এটা যেন অবশ্যই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের কাছাকাছি থাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শেষ করবার আগে এটুকু বলে রাখতে চাই, সরকারের কাছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বা বিশেষ করে রপ্তানিকারকদের পক্ষ থেকে যে উদ্যোগগুলো ভেতরে নেওয়া হয়েছে, এই দুটির সমন্বয় যদি ঘটে এবং সেক্ষেত্রে মার্কিনীদের যে লক্ষ্য সেই বাণিজ্য ঘাটতি কমানোর, সব মিলে বাণিজ্য ঘাটতি কমবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ হবে এবং আমাদের রপ্তানিকারকরা যেটি চাইছেন, আমাদের প্রতিযোগী যারা, তাদের সাথে যাতে আমরা কাছাকাছি অবস্থায় থাকতে পারি এই শুল্কের ক্ষেত্রে, সে বিষয়ে আরও যথেষ্ট যত্নবান হবেন, উদ্যোগী হবে সরকারের পক্ষ থেকে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করব। তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে যাবার আগে একটি জানিয়ে রাখতে চাই যে দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেও ধন্যবাদ।